কারণ ইনডোরেও একটা ডোমেস্টিকের একটা বড় এফেক্ট আছে। এনিহাও সেটা নিয়ে আলোচনা করা যাবে পরে। কৃষ্ণ, তুমি স্টার্ট করো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আজকে 9 জুন, আমি কৃষ্ণেন্দু দে, আমি একটি স্কুলের সহশিক্ষক, কাঞ্চননগর ডিএনদাস হাই স্কুল, এটি বর্ধমান টাউনের মধ্যে আছে। আমি আজকে যে বিষয়ে সেমিনার দেবো তার টপিকটির নেম হচ্ছে ইম্প্যাক্ট অফ ডোমেস্টিক অ্যানিমালস অন দ্য এনভায়রনমেন্ট। প্রেজেন্ট করার আগে আমি মাননীয় অমিত বাবুকে ধন্যবাদ জ্ঞাপন করব। উনি আমাকে এই সুযোগটি দিয়েছেন এবং নর্থ ক্যালকাটা চতুরঙ্গন একাডেমি যারা কর্মকর্তা রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সরাসরি সেমিনার শুরু করছি। আমার মেনলি যে ডোমেস্টিক অ্যানিমালস কিভাবে এনভায়রনমেন্টের ওপরে ইফেক্ট করে সেই বিষয়ে আমি ভালো দিক খারাপ দিক সবই বলবো, এবং এটা মেনলি আমাদের কিভাবে স্টুডেন্টদের কাজে লাগবে, মানে স্টুডেন্টরা কিভাবে বুঝবে, আমি সেই ধরনেরই একটি সেমিনার দেবো, যাতে আমাদের ছোট ছোট বাচ্চারা, স্কুল স্টুডেন্টরা যাতে তাদের অনেকটাই বোধগম্য হয়। সেখানে আমি প্রথমেই দেখি যে ডোমেস্টিক অ্যানিমালস বলতে মেনলি যখন আমাদের ফার্স্ট এই গরু, মোষ, এই কাউ, এইটা কি প্রথম আমাদের গরুটার কথাই মনে পড়ে। তাছাড়া পরবর্তী স্লাইডে আমি দেখিয়েছি কুকুর, বিড়াল, এরা ডোমেস্টিক অ্যানিমাল এবং এরা অনেকটা পেট অ্যানিমাল। এখানে আমি প্রথমেই একটা চিত্রকে দেখিয়েছি। এটা আমাদেরই সচরাচর আমাদের শহরে, গ্রামে এটা দেখা যায়, যেখানে এই ডোমেস্টিক অ্যানিমালটাকে আমরা খুব ফ্রিভাবে ঘুরে বেড়াতে দেখি এবং তারা মানুষ এবং কুকুর খুবই একসঙ্গেই তারা এক্সিস্ট করছে। কিন্তু আমরা দেখি তারা বেশিরভাগ সময়ে, বিশেষ করে রাতে বা ভোর দিকে, তারা অনেকটাই হিংস্র আচরণ করে এবং সেখানে কিছু কিছু বাজে ইনসিডেন্ট অনেক সময় আমাদের ঘটে এবং সেখানে তো আমরা জানি জলাতঙ্ক এই ধরনের রোগটাও আমাদের হয়ে থাকে। সুতরাং এই একটা কুকুর যারা একসঙ্গে কোএক্সিস্টেন্স করছে, কিন্তু আমাদের ল্যান্ডস্কেপে ইন্টিগ্রাল পার্ট, আমাদের অনেকটাই ক্ষতিকর প্রভাব এনভায়রনমেন্টে এই প্রাণীটির দ্বারা আমরা হয়ে থাকি। এটিও আমি একটা পেপারের চিত্র, যেখানে আমরা দেখি যে কিছু কিছু ডগস লাভার এখন রয়েছে, তারা যত্রতত্র খাবার রাস্তার মধ্যে দেয়, তার ফলে তারা কোনো হিসেবভাবে করে না, যেখানে সেখানে খাবার রাখে। এই খাবারগুলি হয়তো কুকুররা তখন খেলে ভালো, না খেলে এটা পড়েই থাকে, সেই সমস্ত নোংরা পচা দুর্গন্ধ হয়ে অন্য সময় কুকুররা খেলে বা অন্য প্রাণীরা খেলে তাদের অনেকটাই ক্ষতি হয়। আর তাছাড়া যতটা খাবার তারা রাখে, তারা কতটা হাইজেনিক খাবার, সেটা অনেকটা সন্দেহ থেকে যায়। সুতরাং এখানেও একটা এনভায়রনমেন্টের ক্ষতিকর দিক আমরা করছি। এখানে আমি একটা ছবি দেখিয়েছি যে আমরা দেখি কি, যে কুকুরকে আমরা যারা বাড়ির কুকুর বা রাস্তা কুকুর, তারা বেশিরভাগ টাইমেই তাদের প্রপারলি যে ওয়েস্ট, তাদের যে মল বা তাদের যে মূত্র, ইউরিন, সেটা আমরা প্রপারলি ক্লিন আমরা কাউকে দেখি না। রাস্তার পাশেই তাদের মল ত্যাগ করে এবং সেটা প্রপারলি ক্লিন হয় না, সেটা কিন্তু ওখানেই থাকে। তার ফলে আমাদের পরিবেশের একটা দূষণ হয়েই চলেছে।
আমরা যদি দেখি যে কিভাবে এরা একটা গ্লোবাল ওয়ার্মিং এর একটা ভূমিকা গ্রহণ করছে, আমরা দেখি যে এই যে ডগ বা কুকুররা তাদের প্রায় 770 কেজি কার্বন ডাইঅক্সাইড বা বড় সাইজের একটা কুকুর প্রায় দু আড়াই হাজার কিলোগ্রাম কার্বন ডাইঅক্সাইড বাতাসে মুক্ত করছে। তা আমরা যদি সারা বছর একটা কার ড্রাইভ করি তার থেকেও বেশি পরিমাণ তাদের কার্বন ডাইঅক্সাইড, যেটা গ্লোবাল ওয়ার্মিং এ মুখ্য ভূমিকা গ্রহণ করে, সেটা তারা রিলিজ করছে। আমরা এখানে আমি একটা মেন দেখিয়েছি যে পেট ওনারশিপ। পেট ওনারশিপ আমাদের মানে গ্লোবাল পপুলেশনের অর্ধেক প্রায় লোকেরই পেট ওনারশিপ বলে কিছু নেই। তারা ডগ ক্যাট নিজেদের ইচ্ছা মতো পালন করে এবং তাদের যে কতটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে এবং তারা যে সাস্টেনেবল প্র্যাকটিস বা তাদের কোনো সলিউশন তারা কিন্তু পেট ওনারশিপ নেই, তাছাড়া তাদের কিন্তু দিতে পারে না। যে কতটা তারা সলিউশন, কতটা তারা পরিবেশের ভূমিকা, পরিবেশকে দূষিত করছে, সেই ব্যাপারে কোনো ধারণা তাদের নেই। আমরা দেখছি যে যে পেট ওয়েস্টটা, সেই পেট ওয়েস্টটা মধ্যে আছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাক, প্যারাসিট, পরজীবী। তারা শুধুমাত্র হিউম্যানকে হার্ম করে না এবং আদার অ্যানিম্যালগুলোকেও তারা আস্তে আস্তে ট্রান্সমিট হয় এই সমস্ত জীবাণুগুলো। ডগের যে কুকুরের যে ওয়েস্টটা, সেটা আমাদের ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি সেখানে দেখিয়েছে যে ওখানে ওদের যে ফেসি, তাদের মানে মলের মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাস আছে এবং তারা এটা যদি আমরা ক্যাটাগরাইজ করি যে তাদের পুরোপুরি যখন ধুয়ে যাচ্ছে বৃষ্টি হলে বা কোনো জলে, তারা যে পলিউটেন্টগুলো যে মাটিতে মিশছে, তার ফলে কি হচ্ছে ওয়াইল্ড লাইফ এবং যে ভেজিটেশন সেটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া এই সমস্ত মলমূত্রর মধ্যে যে নাইট্রোজেনটা আছে, সেই নাইট্রোজেনটা আমাদের ছোট ছোট পুকুরে, নদীতে মিশছে। তার ফলে কি হচ্ছে যে আমরা দেখি যে সমস্ত গ্রামের মধ্যে যেখানে কুকুরের অনেক বেশি আছে, সেখানে আমরা দেখি পুকুরে পুরোপুরি পানা বা এই ধরনের ছত্রাক, কচুরিপানা প্রচুর বেশি হয়। তো এর কারণ মেনলি ওই মলমূত্র ধুয়ে, এই ল্যান্ডকে ধুয়ে যে জলটা পুকুরে যে পড়ছে, তার ফলে এই সমস্ত যেগুলো প্রয়োজন নেই, সে সমস্ত পানা বা কচুরিপানাগুলো সেই পুকুরে জমছে এবং এই ধরনের পানা, কচুরিপানা জমলে যেটা অ্যাকচুয়ালি হচ্ছে, সেখানে জলের মধ্যে অক্সিজেনের প্রাদুর্ভাব ঘটবে এবং অক্সিজেনের প্রাদুর্ভাব ঘটলে ন্যাচারালি যে সেখানে যে জলজ লাইফ আছে, কিছু প্রাণী, মাছ, তাদের কিন্তু প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই পরোক্ষভাবে আমরা কিন্তু যদি পেট ওয়েস্টটাকে যদি ম্যানেজ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অ্যাকোয়াটিক লাইফ, যেটা আমাদের ইকোসিস্টেমে দরকার, সেই অ্যাকোয়াটিক লাইফটাও কিন্তু আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হবে এবং যেটা আমরা চাইছি না, সেই সমস্ত ইনভেসিভ অ্যালগি সেখানে জন্মাবে। তার ফলে আমাদের পরিবেশের একটা ক্ষতি হচ্ছে। আমি এখানে দেখিয়েছি যে এই যে আমাদের যে পরিমাণ গরম বা ক্লাইমেট আমাদের যে দিনের দিন যে খারাপ হয়ে যাচ্ছে, এই ক্লাইমেটের যে একটা প্রভাব, এই পরিবেশের প্রভাব আমাদের ডোমেস্টিক অ্যানিমেলের উপর পড়ছে। তার ফলে তাদের কি হচ্ছে, নিত্য নতুন একটা ইনফেকশাস ডিজিজ তাদের মধ্যে আসছে। ন্যাচারালি যদি পেট অ্যানিমেল বা ডোমেস্টিক অ্যানিমেলগুলোর মধ্যে যদি এই ধরনের ডিজিজটা আসে, তাহলে আবার উল্টো দিকে ঘুরে গিয়ে তারাও কিন্তু বিভিন্ন ধরনের হিটওয়েভ বা প্যাথোজেনগুলো পরিবেশের মধ্যে মুক্ত করছে। তার ফলে আমাদের মনুষ্য সমাজেরও কিন্তু ক্ষতি হচ্ছে।
এখানে আমরা দেখিয়েছি যে পেট ওবেসিটি। আমরা যখন ভালোবেসে যখন কুকুর বিড়াল পুষছি, তখন আমরা তাদের যে কতটা পরিমাণ খাবার দরকার, আমরা সেটা কিন্তু আহ, অনেকটাই আমরা হিসাব করি না। আমরা ততটা কনসাস নই। সেখানে আমরা কিন্তু খাবার অনেক বেশি দিচ্ছি প্রয়োজনের তুলনায়, যার ফলে তাদের ওবেসিটি বাড়ছে। এবং সেটাও কিন্তু যে খাবারটা আমরা পরিবেশের মধ্যে থেকে দিচ্ছি সেটার ফলে কিন্তু তার একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। কারণ আমরা যে মাংস খাচ্ছি কুকুর বা বিড়ালকে, সেই মাংসটা কিন্তু প্রোডাকশন করতে হচ্ছে, তার পেছনেও কিন্তু এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট আছে। এটা আমি আস্তে আস্তে পরে আসছি। সুতরাং আমরা যদি ক্লাইমেট বা আমাদের ক্লাইমেটকে যদি বাঁচাতে চাই, তাহলে আমাদের সেই ধরনের সাস্টেনেবল ফুড কনজামশন আমাদের পেট ইন্ডাস্ট্রিকে করতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি যে আমরা সহজেই আমরা মিট পেয়ে যাচ্ছি, সেটা মিটটাকে আমি কুকুর বা বিড়ালকে খাইয়ে দেবো তা নয়। আমি এখানে বলতে চাইছি যে আমরা তাদের জন্য খাবার প্রোডাক্ট করব, অর্থাৎ নিউ ভাবে খাবার তৈরি করব। যে অনলি আমরা পরিবেশ থেকে এইভাবে আমি দেখেছি যে যখন মাছের কাঁটা বা মাছের কাটা অংশ সংগ্রহ করতে আসে বাজারে বিড়ালের জন্য, তারপরে সরাসরি চিকেন বা অন্য মাংস তারা কুকুরকে খাওয়ায়। তা এই ধরনের মাংসটা না নিয়ে আমরা কিন্তু যদি সাস্টেনেবল ফুড তাদের জন্য তৈরি করতে পারি, তাহলে পেট ইন্ডাস্ট্রিটা অনেকটাই উপকার হবে, আমাদের এনভায়রনমেন্টের অনেকটা উপকার হবে। এখানে যে ছবিটা আমি দেখিয়েছি সেটা কিন্তু ক্যাটের একটা লিটার বা ক্যাটের মানে বিড়ালের পেচ্ছাপ পায়খানা থেকে এমন একটা জিনিস এখান থেকে ওরা বার করে, সেটা কিন্তু কোনোভাবেই পরিবেশে মেশে না। এই ক্লে বেসড একটা ক্যাট লিটার তারা কিন্তু ল্যান্ডফিল, আমাদের যে ভূমি আছে সেখানে কিন্তু কোনোভাবেই ব্রেক হয় না, ভেঙে যায় না। তার ফলে কি হচ্ছে যে আমরা যে মাইনিং করার সময় যে আমরা উপরে যে মাটিটাকে সরিয়ে তলার যে আরো যে পাথর কাঁকড় মাটি বার করছি, তার ফলে যেখানে মাইনিং হয় সেখানে যেমন কোনো উদ্ভিদ ভেজিটেশন জন্মায় না। সেটা আমরা দেখি রানীগঞ্জে গেলেই, সেখানে কিন্তু কোনোভাবেই যেখানে মাইনিং সাইটে এইভাবে মানে আনসাইন্টিফিক ওয়েতে আমরা অবশ্যই মাইনিং তো অবশ্যই সেটা হবেই, তার ফলে করা হয়, সেখানে কি হয় না কোনো রকমের কোনো কিন্তু ভেজিটেশন বা বড় বড় গাছ সেখানে কিন্তু হয় না, কারণ মাটির যে ক্যারেক্টার সেটা আমরা নষ্ট করি। সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে এই যে ক্লে বেসড যে ক্যাট লিটার, ক্যাটের মানে বিড়ালের যে পায়খানা বা পেচ্ছাপ, সেখানেও এই ধরনের একটি জিনিস থাকে যেটা আমাদের মাটিতে মিশে আমরা কিন্তু আনরিপেয়ারেবল একটা ড্যামেজ আমাদের এনভায়রনমেন্টে হচ্ছে এবং সেখানে মাটি ক্ষয় হচ্ছে। আমরা দেখেছি যে অনেক বাড়িতে আমরা দেখি যে কুকুর বা বিড়ালের জন্য আলাদা টয়লেট ফেসিলিটি করে দেয়। সেটা ঠিক আছে, কিন্তু এখানে যে টয়লেটটা যখন আমাদের যে কুকুর বা বিড়ালের টয়লেট পেচ্ছাপ পায়খানা যখন আমাদের সেপটিক ট্যাঙ্কে যায় বা যে লাইনে পৌঁছায়, সেখানে তার মধ্যে যে প্যারাসাইট থাকে বা টক্সমোপ্লাজমা গন্ডি, সেইটা কিন্তু আস্তে আস্তে সেই যে অতিরিক্ত হয়ে টক্সমোপ্লাজমা একটা প্যারাসাইট পরজীবী, এটা এক ধরনের পরজীবী, সেইটা কি হয় যে অতিরিক্তটা আস্তে আস্তে কিন্তু লেকে বা স্ট্রিমে বা ড্রেনেজ হয়ে তারা কিন্তু ওয়াইল্ড লাইফকে বা হিউম্যানকে ক্ষতি করে। তাই আমি সাজেস্ট করব যে ক্যাট লিটার যেটা আছে সেটাকে যাতে প্রপারলি ডিসপোজ করা হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখতে। এখানে আমি একটা চিত্র দেখিয়েছি যে কি পরিমাণ আমাদের মানুষের ক্ষতি হয় এই সমস্ত পেট অ্যানিম্যাল বা ডোমেস্টিক অ্যানিম্যাল থেকে। এখানে আমি দেখিয়েছি যেখানে যে সিস্ট আছে, টিস্যু সিস্ট,
এইটা বিড়ালের দেহ থেকে অপসিস্ট, এই বিড়ালের দেহ থেকে এই বিড়ালের যে ওয়েস্ট সেখান থেকে কিন্তু এইগুলো মুক্ত হচ্ছে। সেখানে ইঁদুর বা এই যে শুয়োর, সেখানে কিন্তু তাদের যে শরীর থেকে এই ধরনের ওই অপোসাইট এই জায়গাটা যে ওয়েস্টের মধ্যে দিয়ে বেরোচ্ছে, তার ফলে আমাদের যদি এন্ড দিকে যদি আমাদের মানুষ থাকি, তখন আমাদের যে পাকস্থলী অন্ত্রাশয় সেখানে মিশছে আমাদের যে নার্ভাল সিস্টেম, নার্ভাস যে স্নায়ু সিস্টেম আছে, সেই স্নায়ু সিস্টেমটাকে কিন্তু খারাপ করে। এই যে ফল, কাঁচা ফল খেলে বা মানে কাঁচা সবজি বা আমরা যদি ফল খোলা না ছাড়িয়ে খাই, সেইখান থেকেও যেভাবে আমরা সমস্যার সম্মুখীন হই, আমাদের এই পেট অ্যানিমাল থেকেও বা ডোমেস্টিক অ্যানিমাল থেকেও আমাদের একই ক্ষতি হতে পারে। তাহলে আমাদের এই ধরনের একটা মানে ক্ষতি আমাদের পেট অ্যানিমাল থেকে আমাদের কিন্তু আসছে। এরপরে আমরা যে ফাইনাল থটকে আমরা যেটা বলছি যে আমাদের যে ডগ বা ক্যাটের যে ওয়েস্ট আছে, সেটা আমাদের যে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট রয়েছে সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করব। এবং এখানে আমি একটা সাজেশন করেছি যে পেট লাইসেন্স দেওয়া উচিত। কেন আমাদের রাস্তায় যে কুকুর অনেক সময় দাবি করে যে পাশে বাড়ি থেকে, যে এটা আমারই কুকুর, এখানে আমরাই পুষেছি, অথচ তার কোনো দেখাশোনা করে না। আমরা জানি যে কুকুররা প্রায় দুবার তাদের মধ্যে যে মানে বাচ্চা হচ্ছে, তার ফলে একসঙ্গে যে 6-7টা করে বাচ্চা, তাদের কোনো মানে জন্ম নিয়ন্ত্রণ করা হয় না, তাদের ডিজিজ কোনো পরীক্ষা করা হয় না, কোনোভাবে রোগ দ্বারা এফেক্ট হলে সেটা কোনো দেখার কোনো পরিসর নেই। তাই আমার মনে হয় যে পেট লাইসেন্সটা আমাদের যদি প্রপার অথরিটি থেকে দেওয়া হয়, তাহলে এটা কিন্তু অনেকটাই আমরা ক্লাইমেটকে বা পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো। এরপরে আমি আসছি যে সবচেয়ে আমাদের যেটা ফেভারিট ডোমেস্টিক অ্যানিম্যাল, সেটা কিন্তু হচ্ছে গরু। এই গরুটা কিভাবে আমাদের এনভায়রনমেন্টে যেমন অপকার তো করে নিশ্চয়ই, উপকার কিভাবে করে না, আমাদের যে ওয়াইল্ড লাইফ করিডর সেটাকে কিন্তু তারা কি করে, গরু যখন খাচ্ছে তখন কিন্তু আগাছা যা যা পায় সব কিন্তু খেয়ে থাকে। তার ফলে কি হয় যে আমাদের মানে যেগুলো আগাছা সেগুলো পর্যন্ত খেয়ে কিন্তু পরিবেশে অনেকটাই উপকার করে। তারা কিন্তু কিছু কিছু খারাপ গাছও খেয়ে নেয় তারা কিন্তু, এবং এই সমস্ত ফলে কি হচ্ছে যে লোকাল ভেজিটেশন বা ফুল সেগুলো কিন্তু অনেকটাই ভালো হয়, যেহেতু গরু অনেক কিছুই পরিবেশে যেগুলো দরকার নেই সেগুলো কিন্তু খেয়ে নেয়। গরু আমাদের ল্যান্ডকে তো চাষ করে, সেখানে যে তাদের যে ইউরিন হয় সেটা কিন্তু ফার্টিলাইজ করতে খুবই উপকারী। তারা যে অর্গানিক ম্যানিওর আমাদের সেখান থেকে পায়, সেটা আমাদের ক্লাইমেট বা আমাদের জমির উর্বরতা, মাটির উর্বরতা বৃদ্ধি করতে খুবই উপকারে সাহায্য করে। আমাদের যে ইকোসিস্টেম, কাউ কিন্তু আমাদের এই যে ঘাস খাচ্ছে, শুধুমাত্র খড় বা খেয়েই থাকে না, তারা কিন্তু ঘাস খায়, এবং সেখানে কি মানে ঘাস বেশিরভাগই আগাছা, সেগুলো খাওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের নিউ ভেজিটেশন বা আমরা যে ঘাস খাওয়ার ফলে কি হচ্ছে যে ওই যে একটা কার্বন, ঘাস মেনলি তো কার্বন, সেই কার্বনটাকে কিন্তু ও খেয়ে ফেলছে। তার ফলে পরিবেশে কার্বনের ভাগটা কিন্তু কিছুটা হলো কমছে। কিভাবে কমছে? একটা গাছ যখন সালোক সংশ্লেষ করছে, সালোক সংশ্লেষের ফলে কি হচ্ছে যে অক্সিজেন রিলিজ করছে যখন গাছটা, সেটা তো উপকার বটেই, তাছাড়া ওই যে খাবার তৈরি করছে সেই খাবারটা তার কি হচ্ছে না, গাছের যে কাণ্ড পাতা
তার মধ্যে জমা হচ্ছে। তার ফলে কি হচ্ছে যে ওই কার্বনটা ওখানে জমা হচ্ছে, সেই কার্বনটা কিন্তু গরু খাচ্ছে। তার ফলে আরো কিছু নতুন নতুন গাছ, আরো কিছু গাছ ডালপালা বেরোবে। তার ফলে কার্বনটা আরো বেশি ব্যবহার হবে এবং পরিবেশে কার্বনের ভাগটা কমবে। আমরা এখানে বলছি যে মিথেন। প্রথমে জানাই যে মিথেন হচ্ছে একটা ক্লাইমেটের পক্ষে অত্যন্ত ক্ষতিকর একটি গ্যাস, যার CH4 সংকেত। তার মানে যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তার ফলে কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন তার একটা মানে প্রচুর বড় ভূমিকা এখানে রয়েছে। গ্রিন হাউস গ্যাস রয়েছে। যদিও মিথেনের একটা লাইফ স্প্যান খুবই কম। এখানে আমি দেখিয়েছি যে মিথেনটা সহজে খুব বেশি দিন এটা এক্সিস্ট করে না, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড করে, কিন্তু যেটুকু টাইম থাকে সেটুকুতেই কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর একটা বড় ভূমিকা মিথেন করে থাকে। আমি এখানে বলতে চাইছি যে গরুর সঙ্গে মিথেনের কি ভূমিকা এখানে রয়েছে। না, যে মানে গরু যখন জাবর কাটে, আমরা জানি গরু জাবর কাটছে, সেই জাবর কাটার সময় বা গরু বা অন্য যারা আমাদের ডোমেস্টিক অ্যানিমেল রয়েছে, তারা জাবর কাটার ফলে কি হচ্ছে যে ওখান থেকে মিথেন তৈরি হয় খাবারের সঙ্গে। ওই যে খাবার জাবর কাটার সময় গ্যাস তৈরি হয়, মিথেনটা যখন তৈরি হচ্ছে, সেই মিথেন তোমার পরিবেশে মুক্ত হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আমাদের গ্লোবাল ওয়ার্মিং একটা বাজে ভূমিকা একটা রয়েছে। তাহলে মানে আমাদের ক্যাটেল ফার্মিংটা আমাদের যেমন এনভায়রনমেন্টের পক্ষে খুবই ক্ষতিকর। তাছাড়া আমাদের যে গরু যখন গ্রেজ করছে, তার ফলে কি হচ্ছে যে আমাদের যে ডিফরেস্টেশন, অনেকটা গাছপালা কমে যাচ্ছে। তারা ল্যান্ড ওয়াটার এবং তাদের যে মলমূত্র জলে পড়ছে, তার ফলে জলজ লাইফটাও তাদের কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে এনভায়রনমেন্টের একটা ক্ষতি সেখানে রয়েছে। আমরা দেখেছি যে গরু বা অন্যান্য যারা অ্যানিম্যাল রয়েছে, তারা কিন্তু প্রায় মিথেন যে এমিশন করছে তার 40% তার জন্য হচ্ছে দায়ী। প্রায় 40% মিথেন আমাদের এই গবাদি পশু থেকে, যেটি গ্রিন হাউস গ্যাসের একটা উল্লেখযোগ্য ভূমিকা বহন করছে। সেই ফাইবার ডায়েটের সময় কিন্তু বাই প্রোডাক্ট হিসাবে মিথেনটি কিন্তু উৎপন্ন হচ্ছে গরুর দেহ থেকে, এবং গরুর দেহ থেকে খুব বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে। এখানে আমি দেখিয়েছি যে একটা গরু থেকে প্রায় দিনে 12 কেজি একটা সার এখানে পাওয়া যাচ্ছে, এবং যে ডেয়ারি থাকছে সেখান থেকে আরো বেশি পরিমাণ সার আমরা পাচ্ছি। তার ফলে কি হচ্ছে না, ওখানে যে সারের মধ্যে যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনটা কিন্তু জলের সঙ্গে মিশছে। তার ফলে কি হচ্ছে যে ওই জলের মধ্যে একটা দূষণ ঘটাচ্ছে, পরিবেশের একটা দূষণ ঘটাচ্ছে। তার ফলে এই ক্যাটেল ফার্মিং করতে গিয়ে আমরা যখন দেখছি আরবানাইজেশন হচ্ছে, আরবানাইজেশনের হওয়ার সঙ্গে সঙ্গে ওই আরবান ভেতরে যে সমস্ত ডেয়ারি ছিল, গরু পালন করত, তারা কি হচ্ছে যে ওই আরবানের ভেতরে থাকতে পারছে না। তার ফলে কি হচ্ছে যে এই পশুপালন করতে গিয়ে তারা কিন্তু অন্য জায়গায় লোকেট হতে হচ্ছে। এই পরিবেশের ক্ষতি হচ্ছে। তারা কিন্তু তাহলে অন্য জায়গায় লোকেট হলে কি হচ্ছে না, ওই জায়গার যে একটা ইকোসিস্টেম ছিল, সেই জায়গাটা কিন্তু আবার যে নষ্ট হচ্ছে। তার ফলে পরিবেশের একটা পরোক্ষ ভূমিকা এখানে রয়েছে। তাহলে আমাদের কি দেখলাম জিনিসটা, যে ক্যাটেল ফার্মিং কিন্তু গ্রিন হাউস গ্যাসের পক্ষে খুবই ক্ষতিকারক। তার ফলে লোকাল কমিউনিটি তারা ব্যালেন্স ল্যান্ডটাকে ইউজ করতে পারছে না। তার ফলে আমাদের ফরেস্ট বা যে কোনো অ্যানিমেলের এটা বায়োডাইভার্সিটি, সেটা ক্যাটেল ফার্মিং করতে গিয়ে ক্ষতি হচ্ছে। আমাদের একটা ওভার ইউজ অফ অ্যান্টিবায়োটিক, আমরা যে সমস্ত এই গরু বা
কুকুর ছাগল তাদেরকে আমরা কিন্তু অ্যান্টিবায়োটিক দিই। অ্যান্টিবায়োটিকটা দিলে মানে দেখা গেছে যে এটা কিন্তু মিথেন প্রোডাকশন করতে মানে বৃদ্ধি করে। তার ফলে গ্রিন হাউসটা গ্যাসটা আরো বেশি। তাহলে এই যে অ্যান্টিবায়োটিকটা কতটা ক্ষতি করছে সেইটা কিন্তু আমাদের একটু দেখা দরকার, যে কতটা অ্যান্টিবায়োটিক আমাদের যে মানুষ থেকে তো আমরা অনেকটাই ভাবছি, কিন্তু ডোমেস্টিক অ্যানিমেলরা যখন অ্যান্টিবায়োটিক দিচ্ছি তখন কিন্তু ততটা আমরা তাদের জন্য ভাবছি না। তার ফলে একটা অ্যান্টিবায়োটিকের একটা প্রভাব সেটা আমাদের কিন্তু এনভায়রনমেন্টের উপর রয়েছে। তাহলে আমরা যদি মিথেন কমাতে চাই তাহলে আমরা কি করতে হবে না, এই গরু টরুকে একটা বেশিরভাগই ঘাস প্লান্ট বেসড ডায়েট একটা দিতে হবে, যাতে আমাদের মিথেন এমিশনটা কম হয়। এবং আরেকটা জিনিস আমি এখানে এনেছি যে মিথেন ট্যাক্স, যে কি পরিমাণ মিথেন তোমার পরিবেশে মুক্ত করছে সেটা কিন্তু যারা এই ধরনের পশুপালনটা ডেয়ারি করে থাকে তাদের কিন্তু জানা দরকার। এবং মিথেন ট্যাক্স যদি তাদের আনা হয় ভাবনার মধ্যে, তাহলে তারা অতটা জানে না যে তারা কতটা কিভাবে পরিবেশকে ক্ষতি করছে। কারণ এই ধরনের গরু কুকুর তারা তো পেট অ্যানিমেল, তারা অনেকটাই বাড়িতে ভালোবেসে তারা তৈরি করে, তাদের অতটা জ্ঞান নেই। তাই মিথেন ট্যাক্স বলে একটা ভাবনা যদি আনা হয় তাহলে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তত অনেকটাই আমাদের রক্ষা পাবে। এখানে আমি আরেকটা দেখিয়েছি ছবিতে, বোঝাই যাচ্ছে এখানে কিন্তু শুয়োরকে দেখানো হয়েছে। শুয়োর প্রতিপালন আমাদের এখানে কিন্তু শুয়োর প্রতিপালন আমাদের শহরে বা গ্রাম্য অনেক জায়গাতেই হয়। সেখানে পিগ ফার্মকে কিন্তু আমাদের অনেক কিন্তু এনভায়রনমেন্টের উপরে ইফেক্ট আছে। তাছাড়া শুয়োরের মাংস ক্যান্সার ঘটায়, এবং ওয়াটার ইউট্রোফিকেশন মানে ওয়াটার জলের মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো যেটা ওয়েস্ট থেকে আসছে সেই নিউট্রিয়েন্টগুলো এত বেশি হয়ে যায় এবং জলে যে টক্সিসিটি সেটা কিন্তু প্রচুর বেড়ে যায়। বেড়ে গেলে কি হচ্ছে, পরিমাণের থেকে অনেক বেশি নিউট্রিয়েন্ট জলের মধ্যে মিশে যায়। এই পেট ইন্ডাস্ট্রিটা থেকে শুয়োর চাষ যারা করছে, যে সমস্ত সম্প্রদায়ের মানুষজন করছে, তাদের কিন্তু প্রপারলি ওয়েস্টটাকে মানে ঠিকঠাক ভাবে ব্যবহার করছে না, তার ফলে এইগুলো কিন্তু ঘটছে। তার জন্য একটা গাইডেন্স দরকার, এবং কিভাবে কি রেশিওতে করবে সেটাও কিন্তু আমাদের একটু দেখতে হবে। আমাদের এখানে একটা ছবিতে আমি দেখিয়েছি যে শুয়োর চাষ করলে এখানে যে এয়ার আমাদের বাতাসের মধ্যে মিথেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড এই সমস্ত বাজে গ্যাসগুলো পরিবেশে মুক্ত হচ্ছে। শুয়োরের মাংসের একটা ক্ষতিকর প্রভাব আছে। তাছাড়া এই যে যেখানে শুয়োর থেকে আমরা যে ওয়েস্টটা থেকে বা তাদের যে ওয়েস্ট সেটা যখন জলে মিশছে সেখানে বিওডি, সিওডি বা কপার, জিঙ্ক বা অন্যান্য যে ভারী মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু জলের সঙ্গে মিশছে। বিওডি, সিওডি বলতে আমরা যে অক্সিজেন জলের মধ্যে যেটা রিকোয়ার্ড, বিওডি হচ্ছে যে মাইক্রো অর্গানিজম যেটা রিকোয়ার্ড হচ্ছে অর্গানিক ম্যাটেরিয়ালকে ভাঙতে, এবং সিওডি হচ্ছে যে অক্সিজেন কতটা দরকার আমাদের যে অর্গানিক ম্যাটেরিয়ালকে ভায়া চারণ পদ্ধতিতে ভাঙতে, যে কি পরিমাণ অক্সিজেন লাগবে সেটা কিন্তু সিওডি। এই বিওডি, সিওডি জলের মধ্যে অক্সিজেনের ভাগটা কিন্তু কমে যাচ্ছে এই ধরনের ওয়েস্ট মেশার ফলে। তার ফলে জলজ যে সিস্টেম, ইকোসিস্টেম সেখানে কিন্তু ক্ষতি হচ্ছে। এবং এই যে শুধুমাত্র কি জলে মিশে গেলে জলজ ইকোসিস্টেম ক্ষতি হচ্ছে, আমি আরেকটু ভেবেছি যে এই যে ভারী মেটালগুলো জলে মিশছে, জলে মেশার ফলে কি হচ্ছে, ওটা তো মাটির মধ্যে দিয়ে যাচ্ছে। তা ওই মাটির ভেতরে যখন এই ধরনের কপার
বা জিঙ্ক বা টিন এই ধরনের যে ভারী জিনিসগুলো যাচ্ছে, সেইগুলো কিন্তু পার্শ্ববর্তী যে সমস্ত মানুষজন আছে তারা কিন্তু টিউবওয়েল ব্যবহার করছে। সেই টিউবওয়েলে জলটা কিন্তু ঘুরে ওই ভারী মেটালগুলো কিন্তু টিউবওয়েলের জল দিয়ে উঠে আসছে। তার ফলে তারা কনজাম করছে সেই সমস্ত মানুষজন। তার ফলে কি হচ্ছে যে তাদের মধ্যে কিন্তু ওই মেটালগুলো তাদের শরীরে ঢুকে যাচ্ছে। আহ, এই যে শুধুমাত্র আমরা ভাবি যে অ্যাসিড রেন হচ্ছে, অ্যাসিড রেন কিছু কিছু জায়গায় অ্যাসিড রেন হচ্ছে, কিন্তু অ্যাসিড রেন আমরা দেখি সব জায়গায় তো হয় না অ্যাসিড রেন, কিছু কিছু জায়গায় হচ্ছে কেন না? এখান থেকে আমার মনে হয় যেখানে এই ধরনের এই শুয়োর টোর প্রতিপালন বেশি হয় সেখানে কিন্তু বাতাসে এই সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এগুলো কিন্তু বেশি রিলিজ হয়। যার ফলে অ্যাসিড রেনে এই সমস্ত ডোমেস্টিক অ্যানিমেলগুলোর একটা প্রভাব আছে বলে আমার মনে হয়। সেই জন্য এই ওভারভিউ আমি এই ছবিটা এখানে আমি দেখিয়েছি যে এখানে যে এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট পিগ ফার্মিং, তারা আমি তো বললাম গ্রাউন্ড ওয়াটার পলিউশন করছে, তার ফলে একটা এনভায়রনমেন্টাল ইনজাস্টিস আমরা কিন্তু এখানে করছি। পিগ ফার্মিং, এই পিগ ফার্ম করলে কি হচ্ছে যে পিগ ফার্মে তারা যে ওয়েস্টটাকে একটা লেগুন করে, লেগুনের মাধ্যমে ছোট গর্তের মধ্যে যে জমিয়ে রাখে, তা সেই মানে ছোট গর্তের মধ্যে পরজীবী হিসাবে সালমোনেলা বা ফার্মাটিক্যালস, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিমাইক্রোবিয়ালস, নাইট্রোজেন, ফসফরাস, সেগুলো কিন্তু ওই ছোট গর্ত বা ওয়েস্টের মধ্যে কিন্তু রয়েছে। তার ফলে কি হচ্ছে যে ওই পলিউশনটা ওখানে কিন্তু ঘটছে। কেন না ওই লেগুনের মধ্যে যে কি পরিমাণ ওয়েস্ট রয়েছে তারা কিন্তু সয়েলের মধ্যে মিশছে। তার ফলে আমাদের কেমিক্যাল বা মেকানিক্যাল ফিল্টারেশন কোনো কিছুই ওখানে কিন্তু কিছু করা হচ্ছে না, সরাসরি এনভায়রনমেন্টে মুক্ত হচ্ছে এবং এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের ক্ষতি করছে। আমাদের যে পিক যে ওয়েস্ট সেখানে কিন্তু নাইট্রোজেন আসছে, নাইট্রোজেন, তার ফলে অ্যাসিড রেনের একটা বড় ভূমিকা রয়েছে। তাছাড়া এদের মধ্যে যে কিছু হোস্ট জিন আছে যেগুলো কিন্তু অ্যামোনিয়াকে ভেঙে আমাদের নাইট্রোজেন তৈরি করছে। এখানে কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেগুলো আমরা কিন্তু এই অ্যান্টিবায়োটিক ইউজের ফলে সেখানে কিন্তু ঘটছে পিগ ফার্মে। এমআরএসএ, যেটা মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফাইকোকক্কাস আউরিয়াস, এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিবায়োটিক যেটা কিন্তু পিগ ইন্ডাস্ট্রি, পিগ ফার্মের সঙ্গে প্রচুরভাবে কোরিলেটেড। এবং যারা আরও যে ডিজিজগুলো আছে সালমোনেলা, টক্সমোপ্লাজমা এবং ক্যাম্পিওব্যাক্টার, এই সালমোনেলা এটা এক ধরনের ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কি করে না আমাদের বেশিরভাগ ফুড পয়জন করতে থাকে। আমাদের যে অন্ত্রাশয় রয়েছে সেই অন্ত্রাশয়ের মধ্যে যে ফুড পয়জন ঘটাতে কিন্তু এই সালমোনেলা ব্যাকটেরিয়াটা একটা বড় ভূমিকা রয়েছে। টক্সমোপ্লাজমা এটা কিন্তু একটা প্যারাসাইট, এটা আমাদের ক্ষতি করে। এবং এই যে ক্যাম্পিলোব্যাক্টার সেটা কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়াম। সেই ব্যাকটেরিয়ামটা কি করে, এই ব্যাকটেরিয়ামটা কিন্তু একটা ভূমিকা রয়েছে, যারা অ্যাবর্শন করতে কিন্তু খুব বড় ভূমিকা এটার মধ্যে রয়েছে ফুড পয়জনিং ছাড়াও। এটা কিন্তু আমাদের পিগ ইন্ডাস্ট্রি থেকে এই ধরনের জীবাণুগুলো কিন্তু আসছে। আমাদের সেটা যদি আমরা হাতটা ধুই বা প্রপারলি ক্লথ ব্যবহার করি বা ফেস মাস্ক ব্যবহার করি তাহলে আমার এটাই সেই জায়গা থেকে উপকার পাবো। এটা কিছু কিছু সাজেশন রয়েছে এখানে আমি একটা দেখিয়েছি যে পিগ ইন্ডাস্ট্রি, পিগ কিছু কিছু লোয়ার সম্প্রদায় রয়েছে তারা কিন্তু শুয়োর পালন করেন, আমাদেরও এই পাশে আছে, এখানে দেখি শহরের পাশেই আছে। সেখানে কিন্তু জলের মধ্যে
জলটা কিন্তু এই ধরনের কালার হয়ে গেছে। মানে যে শুয়োর প্রতিপালন করছে সেখানে কিন্তু বৃষ্টির সময় হচ্ছে, সেই জায়গাটা ধুয়ে এসে যখন জলে পড়ছে সেই জলটার যে কালার সেইটা কিন্তু এখানে দেখানো হয়েছে। যেভাবে আমাদের নাইট্রোজেন ফসফরাস ওয়াটার বডিতে রিলিজ হচ্ছে, তার ফলে কিন্তু এক্সেসিভ নিউট্রিয়েন্ট ওর মধ্যে কিন্তু বেড়ে গেছে। এর ফলে একটা খুব ভালো একটা আমাদের ডোমেস্টিক অ্যানিমেল, সেটা হচ্ছে উট। উট আমরা বেশিরভাগই উপকার পাই, আমাদের ডিজার্টে ব্যবহার হয়, যেখানে আমরা দুধ, মিট, উল, স্কিন এবং সার পাই। উটকে আমরা পোলো ইন্ডাস্ট্রি, ট্যুরিজম, বিউটি কন্টেস্টে ব্যবহার করি, তারা রাইডিং করতে, বা আমাদের গাড়িতে ব্যবহার হয়, অনেক সময় বিয়েতেও ব্যবহার করা হয় উটকে। এই ডোমেস্টিক অ্যানিমেলটা আমাদের খুবই ভালো, কিন্তু তারা যখন গ্রেজ করে তখন কি হচ্ছে, তারা কিন্তু এই রিউমিনেন্ট, তারাও কিন্তু মানে জাবর কাটে, সুতরাং তারাও বড় বড় ঘাস বা গাছকে কিন্তু খেয়ে ফেলে, কিন্তু তো কম, কিন্তু যে ছোট ছোট গাছের ওপরে তাদের কিন্তু প্রভাবটা অনেকটাই কম। তাই এই উটটা কিন্তু কম, অন্য অন্য ডোমেস্টিক অ্যানিমেলের থেকেও অনেকটা কম পরিবেশে ক্ষতি করে। এটা একটা মোষের ছবি, এটা ডোমেস্টিক অ্যানিমেল, খুব ঠান্ডা প্রজাতির একটি প্রাণী, আমাদের খুব হেল্পফুল। আমাদের অতীত থেকে আমাদের মাংস, তার যে সিং, তার দুধ, তাছাড়া বাটার ফ্যাট, এবং তারা জমি কর্ষণ করতে, এবং লোকজনকে আগে দেখেছি যে এখান থেকে ওখানে মোষের গাড়ি করে, গরুর গাড়ি করে তারা যায়। তারা কিন্তু তাদেরও কিছু ব্যাড ইম্প্যাক্ট আমাদের এনভায়রনমেন্টে রয়েছে, কেন তারা যখন চলে তখন আমাদের যে মাটিটা সেটা কিন্তু ড্যামেজ হয়, তারা ভেজিটেশন বা তারা যে সয়েলটাকে ওখানে অনেকটাই ধ্বংস করে, এবং তারা যখন যে চ্যানেলে যায় সেই চ্যানেলে একটা চ্যানেল তৈরি হয়, তার ফলে সেখানে বৃষ্টি বৃষ্টি হলে ওই চ্যানেল দিয়ে জলটা পুরো নেমে যায়, তার ফলে একটা ড্রেনের চ্যানেল তৈরি করে, সেগুলো একটুখানি এনভায়রনমেন্টের অনেকটাই ক্ষতি আছে। এরপরে আমি দেখিয়েছি ডাঙ্কি, গাধাকে দেখিয়েছি। গাধার সঙ্গে কুকুরের একটা মানে অতীত থেকেই একটা মানে এনিমি ধরনের শত্রুতার সম্পর্ক রয়েছে, তার ফলে গাধাকে আমরা উপকারে কাজে লাগাই। অনেক সময় কিছু কিছু শিপ বা উট, তাদের মধ্যে গাধাকে রাখা হয়, তারা কিন্তু ওদেরকে গার্ড করতে কিন্তু সাহায্য করে, তাই এই ধরনের অ্যানিমেলটা থেকে আমরা অনেকটাই উপকার পাই। এই গাধাটা কিন্তু ন্যাচারাল এনভায়রনমেন্টে অনেকটাই ক্ষতি করে, তারা মাটির যে ইরোশন ঘটায়, তারা জলের কি করে না, তারা যে ছোট ছোট গাছ বা বীজ তারা কিন্তু খায়, তারা অনেকটাই আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তারা কম বেশি অনেকটাই ক্ষতি করে এই ধরনের ডোমেস্টিক অ্যানিমেলটা। এরপর আমাদের যে ডোমেস্টিক অ্যানিমেল রয়েছে সেটা আমাদের শিপ বা ভেড়া আমরা বলি, সেই ভেড়া, সেখানে আমরা কিছু বেনিফিট আমরা পাই। তারা কিন্তু যে চারণ করে, চারণ ভূমিতে তারা কিন্তু খাওয়ার ফলে কি হচ্ছে যে তারা কিন্তু এই প্লান্টগুলোকে খেয়ে আমাদের কিন্তু ভেড়া অতিরিক্ত হাই কোয়ালিটি প্রোটিন সোর্স আমরা কিন্তু পাচ্ছি। কার্বন ওরা খাচ্ছে ঠিকই, তার ফলে পরিবর্তে আমরা কিন্তু প্রোটিন পাচ্ছি। অর্থাৎ এই ধরনের প্রাণীরা পরিবেশে কিন্তু অনেকটা উপকার করছে এইভাবে যে তারা বাড়তি কার্বনটাকে খেয়ে নিচ্ছে, পরিবর্তে মানুষ আমরা কিন্তু হাই কোয়ালিটি প্রোটিন সোর্স, ভেড়ার মাংস এটা যারা খায় তারা কিন্তু এটা পাচ্ছে। তারা কিন্তু অনেকটাই গ্রেজ করে আমাদের কিছুটা উপকার করছে, কিছুটা এফেক্ট আছে, তারা কিন্তু ওই একই মিথেন গ্যাস রিলিজ করছে। তারা আমাদের যে পরিমাণ আমরা যদি যখন দেখি যে কার্বন যখন আমরা জ্বলতে দেখি গাছ টাছ
সেই ধরনের যে জ্বললে যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মুক্ত পাবে, তার থেকেও এই ধরনের বাজে গ্যাস কিন্তু পরিবেশে মুক্ত করে এই ভেড়া। এই মিথেন সোর্স, তার কারণ তারাও ওই জাবর কাটা ধরনের প্রাণী, তারাও কিন্তু পরিবেশে মিথেনকে মুক্ত করে। আমরা এখানে দেখেছি ছাগল প্রতিপালন করছে, এই ধরনের ছাগল প্রতিপালন, তারা কিন্তু মেনলি ছাগল হচ্ছে ব্রাউজার কি পরিমাণ ক্ষতি করে। ছাগল গরু যেমন সব কিছু খেয়ে নেয়, যা যা পায়, কিন্তু গাছ ছাগলের মধ্যে একটা ব্যাপার আছে, ছাগল কিন্তু সব কিছু খায় না, বেছে টেছে খায়। কিছু কিছু যে নতুন নতুন উদ্ভিদ যখন বেরোয় তখন কিন্তু ছাগল সেটাকে যেয়ে খায়, কিন্তু পুরনো হয়ে গেলে সেটা কিন্তু আর সেই জায়গাটা ছাগল কিন্তু খায় না। তার ফলে কি হচ্ছে, আমাদের গাছে, ছোট ছোট গাছের যে পক্ষে কিন্তু একটুখানি ক্ষতি আছে। যে চারণভূমি রয়েছে, আর ছাগলের মাংস কিন্তু অনেকটাই মানে ভালো গরু টরু মাংস থেকে। যারা এই বিফ খাওয়ার জন্য শুধুমাত্র প্রতিপালন করছে, তাদের যে পরিমাণ ক্ষতিকর প্রভাব আমাদের এনভায়রনমেন্টে রয়েছে, তার থেকে এই ছাগল প্রতিপালন কিন্তু অনেকটাই ভালো বলে আমি মনে করি। গোট কিভাবে, যে তাদের কিন্তু 4% ওভারঅল গ্রিন হাউস গ্যাস তারা কিন্তু মুক্ত করছে, তার ফলে একটা গ্লোবাল ওয়ার্মিং এ একটা ভূমিকা রয়েছে। এখানে আমি আরেকটা প্রাণী দেখিয়েছি, র্যাবিট, খরগোশ, সেটাও কিন্তু ছোট ছোট বীজকে বা ছোট ছোট গাছকে খেয়ে ফেলে। আর এই র্যাবিটের একটা বনে টনে যখন থাকে, এদের একটা বাজে প্রভাব হচ্ছে, যখন কোনো খরা হয় বা গাছ নষ্ট হয়ে যায়, তখন এরা কিন্তু অন্য ধরনের একটু বিহেভ করে, বা পুড়ে যায় যখন কোনো বন্য জায়গা। এই র্যাবিট কিন্তু তখন একটু পুরোপুরি অপোজিট বিহেভ করে। তারা তখন যা যা পায় সেখানে কিন্তু ল্যান্ডে সমস্ত কিছু খেয়ে ফেলে, তারা ভেজিটেশনকে খুব ড্যামেজ করে, তারা ছোট ছোট গাছগুলোকে খেয়ে ফেলে, বীজকে খেয়ে ফেলে। এই ধরনের খেয়ে কিন্তু তারা অনেকটাই ক্ষতি করে। তাহলে এখানে আমাদের মানে এই যে ডোমেস্টিক অ্যানিমাল থেকে আমাদের বাঁচার উপায়ের জন্য কিছু জিনিস আমি এখানে দেখিয়েছি। এখানে পোলট্রি ফার্মিং আমরা যদি এফিসিয়েন্ট ওয়েতে আমরা করতে পারি, তাহলে অনেকটাই আমাদের উপকার আসবে। কারণ এই পোলট্রি থেকে যে ওয়েস্ট, সেটা থেকে আমরা কিন্তু অনেকটাই উপকার পাই। যদিও নাইট্রোজেন গ্যাস মুক্ত হচ্ছে এই ওয়েস্ট থেকে, ক্ষতিকর, তাহলেও কিন্তু এনভায়রনমেন্টের অনেকটাই উপকার পাবে এই পোলট্রি ইন্ডাস্ট্রি থেকে। পোলট্রি বা চিকেনটা বেশিরভাগই আমরা যখন দেখি বাড়ির আশেপাশে ছোট ছোট পোকা বা ছোট ছোট গাছকে, ছোট ছোট যখন গাছ ছাড়া যখন বেরোয়, তো এই চিকেন মানে মুরগিরা খেয়ে ফেলে। তার ফলে পোকামাকড় থেকে অন্যান্য গাছগুলো মুক্ত পায়। সেইটা কিন্তু আমাদের একটা পোলট্রি একটা বড় ভূমিকা আমাদের এনভায়রনমেন্টে রয়েছে। এখানে আমি পোলট্রিকে এই জন্যই এনেছি, যেভাবে আমাদের পপুলেশন বাড়ছে, পপুলেশন বাড়ার ফলে আমাদের কনজিউমার, অর্থাৎ মানে মেনলি প্রোটিন কনজিউমার অনেকটা বেড়েছে। আমাদের যদি আমরা পোলট্রি চাষ করতে পারি, তার ফলে অনেক লোকের একটু জীবিকা হবে। সেখানে এয়ার ওয়াটার সয়েলের ক্ষতি থেকেও আমাদের অনেকটা লাভ আসবে। সেটার জন্য আমরা এখানে দেখিয়েছি। তবে অ্যান্টিবায়োটিক ইউজটা কিন্তু আমাদের আরেকটু সচেতনভাবে করতে হবে। এখানে কার্বন ফুটপ্রিন্ট, আমাদের যে মেরিন ও আন্টার্কটিকা স্টাডি তাসমানিয়া, এখানে কার্বন এমিটেড হচ্ছে। সেই কার্বন এমিটেড যে রেড মিট থেকে যে পরিমাণ কার্বন তৈরি হচ্ছে, সেটা আমাদের অনেকটা ক্ষতিকর প্রভাব রয়েছে এই গরুর মাংস বা শুয়োরের মাংস এই ধরনের তৈরি হতে আমাদের মানুষের প্রয়োজনই, তার ফলে কার্বন ফুটপ্রিন্ট অনেকটাই বেড়ে গেছে। আমি এখানে সাজেশন হিসাবে দেখিয়েছি, আমি দেখেছি উড়িষ্যার একটা ফার্মে
সেখানে এগ্রিকালচার ফার্মে এই ধরনের পোকা তৈরি চাষ হচ্ছে। এই পোকা চাষ হলে কি হচ্ছে যে আমাদের যে প্রোটিন সাপ্লিমেন্টটা কিন্তু বাড়াচ্ছে। তাহলে পরিবেশে যদি এই ধরনের প্রোটিন সাপ্লিমেন্টটা আস্তে আস্তে বাড়তে থাকে, তাহলে আমাদের যে প্রয়োজন, আমরা গরুর মাংস বা ছাগলের মাংস বা শুয়োরের মাংস থেকে অনেকটাই আমরা সরে আসতে পারবো। তাই আমি এই ধরনের স্লাইডটা এনেছি যাতে মানুষ আরো এনকারেজ হয়, যাতে প্রোটিনের একটা সাপ্লিমেন্ট হিসাবে এই ধরনের পোকা যদি আমরা খাবার হিসাবে আস্তে আস্তে ব্যবহার করতে পারি। যেমন আমরা সয়াবিন যেমন একটা আর্টিফিশিয়াল ফুড হিসাবে ব্যবহার করছি, তেমনি এই ধরনের খাবারটাকে আমরা আর্টিফিশিয়াল ফুড হিসাবে ব্যবহার করতে পারবো। তাহলে আমাদের অনেকটা উপকার হবে। আমরা যে ধরনের ইন্ডাস্ট্রিগুলো এইভাবে রয়েছে, যারা বেশিরভাগই এই ধরনের চাষ করছে, তারা কিন্তু আরো বেশি যদি পরিবেশের পক্ষে সচেতন হয়, তবে আমাদের কনজিউমার হিসাবে আমরা কিন্তু অনেকটাই উপকার পাবো। আমাদের গভর্নমেন্টের একটা বড় ভূমিকা আছে। তারা কিন্তু যে অর্গানিক ওয়েস্টটাকে কিভাবে রিসাইকেল করা যায়, সেইটা কিন্তু আমাদের গভর্নমেন্ট সাইড থেকে বড় ভূমিকা নিলে অনেকটাই উপকার হবে। আমি আরেকটু বলতে চাই যে আমরা কিন্তু যে ফিশ মাছ চাষ করি, সেটা কিন্তু 1 কেজি মাছ চাষ করতে বডির সাপ্লিমেন্ট হিসাবে যে পরিমাণ পরিবেশ দূষণ হয়, 1 কেজি মাংস চাষ করতে অনেক বেশি পরিবেশ বেশি দূষণ হয়। তাই অনেকটাই আমরা যদি মাছের দিকে আমরা এগিয়ে আসি, মাছ খাওয়ার দিকে, তাহলে আমরা কিন্তু পরিবেশের একটা উপকার আমরা পাবো। এখানে আমি একটা পাই চার্ট দেখিয়েছি। সেই পাই চার্টে আমি দেখিয়েছি যে আমাদের মিথেন প্রায় 18% মিথেন আমাদের এই জাবর কাটা, যে আমাদের যখন ধান টান কেটে নেওয়া হয়, তখন ধান কাটার পরে একটুখানি ওয়েস্ট মাটির সঙ্গে থাকে, গোড়াটা লেগে থাকে, তার ফলে সেগুলো পচে মিথেন গ্যাস তৈরি হয়, গাছের পাতা টাতা পড়ে মিথেন গ্যাস তৈরি হয়, বায়োলজিক্যাল নন বায়োলজিক্যাল ওয়েতে মিথেন তৈরি করা হয়। এখানে আমি দেখিয়েছি যে প্রায় 18% যে ধান বা গমের ইন্ডাস্ট্রি থেকে যে 18% মিথেন রিলিজ হয় আমাদের গবাদি পশু থেকে, যারা যে সমস্ত গবাদি পশুগুলো জাবর কাটে, তারা কিন্তু এই সেম পরিমাণ মিথেন আমাদের পরিবেশে রিলিজ হয়। তাই এই ধরনের ভিজুয়াল ইমপ্রেশনটা আমি এখানে দেখিয়েছি। আর এখানে দেখিয়েছি যে কোন গবাদি পশু কি ধরনের মিথেন এমিশন করে। সেখানে এই যে 90% ডেয়ারি কাউ, 90% একটা আমি বলেছি যে আমাদের কাউ গরু কিন্তু মিথেন এমিশনে সবচেয়ে ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। সেই 90% কিন্তু আমাদের যে মিথেন, সেটা আমরা ডেয়ারি কাউ থেকে পাচ্ছি। তাছাড়া 65% প্রায় 65 ভাগ কিন্তু বিফ ক্যাটেল থেকে, বাকি শিপ, গোট, পোলট্রি, হর্স, এই ধরনের যারা যারা আছে সেই সমস্ত জিনিস রয়েছে। এখানে আমি যেটা দেখিয়েছি আর কি, সেটা আমাদের এই যে একটা পত্রিকা আছে, এই পত্রিকা সায়েন্স এবং কালচার, সায়েন্স কালচারে যে মার্চ এপ্রিল এই রিসেন্ট ইস্যুটা, যে ইস্যুটা চলছে, সেখান থেকে আমি একটা পেজ এখানে তুলে দিয়েছি। সেখানে আমাদের যে সায়েন্টিস্ট সুপাত্র গাঙ্গুলি এবং অলোক কে গুপ্তা, ওনাদেরই একটা রিসার্চ পেপার, সেই পেপারটা আমি এখানে ছবিটা দিয়েছি। রেগুলার কালচারে রেগুলার শ্রোতা হিসাবে সেই আমরা এবার কনক্লুড করব কৃষ্ণেন্দ্র, একটু হয়ে গেছে আমাদের অলরেডি 50 মিনিটস তো হয়ে গেছে। হ্যাঁ, আমরা যদি এই কিয়োটো প্রোটোকল বা প্যারিস এগ্রিমেন্ট বা ব্রাজিল ক্লাইমেট অ্যাকশনটাকে যদি আমরা বড় ভূমিকা ভাবে আনতে পারি, তাহলে আমাদের কিন্তু গ্লোবাল ওয়ার্মিংটা অনেকটাই রক্ষা পাবে। এখানে আমরা যাতে গ্রিন হাউস গ্যাসগুলো যাতে কম বেরোয়, তার জন্য অল্টারনেট সলিউশন কিছু এখানে দেখিয়েছেন, সেটা আমি এখানে তুলে ধরেছি।
এই গ্লোবাল ওয়ার্মিংটা জাস্ট আমি একটা শর্টে বলি যে মিথেনটা যেভাবে আমাদের স্ট্রোপোস্ফিয়ারের উপরে যে জমা হচ্ছে, তার ফলে কি হচ্ছে, যখন আমাদের সানরে আসছে তখন যে ওয়েভে আসছে, ওয়েভ লেন্থ আসছে, যখন আবার রাত্রিবেলায় ফিরে যায় তখন প্রায় ইনফ্রারেড অন্য ওয়েভ লেন্থ হয়ে যায়। তার ফলে ওই ওয়েভ লেন্থটা মিথেনকে কিন্তু মানে ক্রস করে বা মহাকাশে বিলীন হতে পারে না। তার ফলে আমাদের যে এনভায়রনমেন্টে মানে গরমটা কিন্তু বেড়েই চলেছে, সেটাই আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং। সেই আমরা এখন এতটাই দেখালাম যে গ্লোবাল ওয়ার্মিংটা কতটা ভূমিকা পালন করছে। আমরা যে রেফারেন্সগুলো আমি এখান থেকে নিয়েছি তাদের প্রতি কৃতজ্ঞ। এই ধরনের রেফারেন্স থেকে আমি কিন্তু সংগ্রহ করেছি এবং আমি স্পেশাল ধন্যবাদ দিতে চাই যে নর্থ কলকাতা চতুরঙ্গন একাডেমি, কলকাতা 700009 গারফার রোডে এটি রয়েছে। তারা এই ধরনের অনুষ্ঠান করছে। তারা পরিবেশ সচেতনতার যে ভূমিকা তারা নিয়েছে এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি তো করছি, আমিও কৃতজ্ঞ। এবং পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করব যে তারা এতটা ধৈর্য ধরে আমার এই ধরনের বক্তব্য শুনলেন এবং কিছু সাজেশন থাকলে অবশ্যই আমাকে দেবেন। আমি তার জন্য অপেক্ষা করবো। হ্যাঁ, থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। অনেকটা ভালো আমরা আলোচনা শুনলাম, অনেক রকম অ্যাসপেক্ট শুনলাম। এখন দেখি যদি একটু প্রশ্ন হয়। কারো কোনো কোয়েশ্চেন আছে? ডাইরেক্টলি করতে পারে, কারণ আজকে আমাদের খুব বেশি লোকজন ঢোকেন। খেলা তো আরম্ভ 8টায়। আমি একটু কমেন্ট মালবিকার করব। প্রশ্ন আছে, সুরেখা করো। হ্যাঁ, ডক্টর আমার সুরেখা কথাটা মন্ডল। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, সুরেখা মন্ডল আমাদের বটানি ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটি। সুরেখা করো। হ্যাঁ, আমি সুরেখা কুন্ডু। হ্যাঁ, তো তো কৃষ্ণেন্দু বাবুর এটা খুব ভালো একটা আলোচনা, অনেক কিছু শিখলাম, ভীষণ ইনফরমেটিভ, এক্সেপশনালি অ্যারেঞ্জড। তার সাথে শুধু আমি আরো কিছু জিনিস একটু ডিসকাশনের জন্য একটু কয়েকটা লাইন অ্যাড করতে চাইছি। সেটা হচ্ছে যে আমি অ্যাজ অ্যান অ্যানিমাল লাভার, আমি একসময় খুব রেস্কিউ করেছি অ্যানিমাল, মানে আমার কাছে আনা হতো রেস্কিউড অ্যানিমাল, মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, ডগ, ক্যাট এটসেট্রা। তো সেই সময় করেছি। আমি জাস্ট আপনাকে না, আমি সবাইকেই একটা জিনিস বলার চেষ্টা করছি যে স্ট্রিট অ্যানিমালস থেকে অনেক, আপনি যেরকম বললেন টক্সোপ্লাজমা ক্যাট থেকে হয়, টক্সোপ্লাজমোসিস, তাছাড়াও একাইনোকক্কাস বলে একটা প্ল্যাটিহেলমিন্থ আছে, সেটা কুকুরের ফিসিস থেকে ছড়ায়। লাইমস ডিজিজ হয়, টিক থেকে ছড়ায়। এগুলো খুব কমন, কিন্তু এগুলো খুব একটা আনইউজুয়াল নয়। মেডিকেল কলেজে অনেক, এগুলো লাইফ থ্রেটিংও হয় অনেক সময় একাইনোকক্কাস। তো সেইটা একটু দেখে এগোতে হবে। মানে রাস্তার কুকুরকে হাত দিয়ে আদর করার দরকার নেই, খেতে দিলে দূর থেকে খেতে দেওয়া দরকার, কারণ এরা অনেক ধরনের অসুখ ক্যারি করে, আমার এবং আমাদের বাড়ির অন্যান্যদের ক্ষতি করতে পারে। এটা একটা। আরেকটা জিনিস যেটা একটু ডিফারেন্ট ফ্রম দিস টপিক, একটু বোঝাই, সেটা হচ্ছে যে ডোমেস্টিক অ্যানিমাল রাখি আমরা আমাদের ভালোর জন্য, অনেক কাজে লাগে, সেখানে কিছু বলার নেই। কিন্তু শুধু আমাদের আনন্দের জন্য যদি কিছু ডগ ব্রিড আর কি, ব্রিড করে তাদেরকে আমরা আমাদের বাড়িতে রাখি, ছোট ছোট ফ্ল্যাটে, তাতে কিন্তু সেটা শুধু ওদেরকে ব্যবহার করা হয়, মানে একটা এথিক্যাল দিক বলছি, শুধু আমাদের ভালো লাগার জন্য। এটা একটু ভাবা দরকার। আমরা ভাবি যে ওদেরকে খুব আদর করছি, খেতে দিচ্ছি, ওদের খুব আনন্দে, ওরা কিন্তু আনন্দে নেই। কারণ ওরা, আমরা বন্ধ করে কাজে বেরিয়ে যায়, সারাদিন একা একা থাকে। এখন অনেক রিসার্চ হচ্ছে যে এদের খুব অ্যাংজাইটি হয়, এদের ডিপ্রেশন হয়। ওরা আরেকটা কুকুর মিট করতে পারে না, মানে ইটস লাইক আ সলিটারি কনফাইনমেন্ট, ইটস লাইক আ সেল, জেলের মতো। তো রেস্কিউ অ্যানিমাল, তাকে হেল্প করে আবার তাকে ফিরিয়ে দেওয়া তার জায়গায়, সেটা একটা হতে পারে। কিন্তু শুধু আনন্দের জন্য একটা খরচ করে কিনে একটা কুকুর রাখা, বাড়িতে দিয়ে তাকে আটকে রেখে দেওয়া যায়, যেখানে তার খেলাধুলোর জায়গা নেই, দৌড়ানোর জায়গা নেই, এটা একটু ভাবা দরকার। যদি আমরা সত্যি আমরা পশুটাকে ভালোবাসি, তাহলে কি এটা আমরা চাই? আমরা যদি না পেট রাখি, আস্তে আস্তে এটা কমে যাবে। যেরকম আমরা পাখি খাঁচাই করে রাখতে চাই না, একটা কুকুরকেও আমরা ছোট ফ্ল্যাটের মধ্যে বন্ধ করে রাখতে চায় না, দিয়ে তাকে নিউটার করে এসে যাতে ব্রিড করতে না পারে, মানে ইটস লাইক আ কাইন্ড অফ লাইক আ টর্চার। আমরা যদি এটা একটু ভাবতে পারি। বেড়াল যারা পোষেন, যায় বেড়াল ছাড়া থাকে, সেটা হলে অন্য, সে তো নিজের ইচ্ছে মতো বেরোচ্ছে ঢুকছে, সেটা অন্য। কিন্তু একদম ট্র্যাপ করে রাখা একটা অ্যানিমালকে দিয়ে তাকে মনে করছি যে খুব ভালোবাসছি, সেটা ঠিক নয়। আমি একটু এই জিনিসটা নিয়ে এখন লোকজনকে জানানোর চেষ্টা শুরু করেছি, এটাই বলার। আর আপনার লেকচারটা ভীষণ ভালো লাগলো কৃষ্ণেন্দু বাবু, ভীষণ অনেক কিছু জানতে পারলাম, খুব ইনফরমেটিভ ছিল। থ্যাংক ইউ।
মালবিকা করো। আচ্ছা, আপনার আজকের যে টপিকটি খুবই ভালো লাগলো, অনেক ইনফরমেশন পেলাম, অনেক নতুন তথ্য জানতে পারলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে যে মিথেন ট্যাক্স নিয়ে আপনি বলছেন, হ্যাঁ, এবং নিঃসন্দেহে প্রত্যেকটা পয়েন্ট এখানে ভ্যালিড, হ্যাঁ, মিথেনের ব্যাপারটা নিয়ে। কিন্তু পাশাপাশি যেটা সুরেখা ম্যাম বললেন যে একটা হিউম্যান রাইট, সরি, অ্যানিম্যাল রাইটস বলে তো একটা ল তো আছেই। তো এই দুটো জায়গা তো পরস্পর বিরোধী হয়ে যাচ্ছে না? তো সেটা কিভাবে ম্যানেজ করা যাবে? আমরা কখনোই আমরা আমাদের স্বার্থে কিন্তু এই গরু মোষ যারা মিথেন গ্যাস রিলিজ করছে তাদেরকে আমরা ইউজ করছি, সেখানে একটা রাইটস এর প্রশ্ন চলে আসছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই মিথেন ট্যাক্সটাকে একটা বসানোর ব্যবস্থা করা হচ্ছে। তো এটা কিভাবে এই দুটো পরস্পর বিরোধী জিনিসকে এক প্ল্যাটফর্মে আনা যায়? মিথেন ট্যাক্স জাস্ট এখানে যেটা আমি বলেছি, মিথেন ট্যাক্স মানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে কিভাবে এটা পরিবেশের উপরে ক্ষতি করছে। তাতে কি হচ্ছে যে এই ধরনের এই খড় টড় খাওয়ার থেকে যদি গ্রাস মানে ঘাস তাদের বেশি খাওয়ানো হয়, বা প্রপারলি খাবার আমি তৈরি করতে বলছি। আমরা যেমন নিজেদের প্রয়োজনে সয়াবিনকে বার করেছি, তেমনি এই গরু ছাগল এদের জন্য আমি বলছি যে খাবার, তাদের তো খাবার আমরা ভাবি না, তারা যে কোনো জিনিস খেয়ে নেয়, তারা এইভাবেই চলে আসছে। আমি এটাই সাজেস্ট করেছি যে খাবারটা তাদের কিন্তু প্রপারলি যদি করে, তাহলে যদি মিথেন প্রোডাকশনটা কম হয়, হ্যাঁ, তাহলে ওই ধরনের খাবারটা যদি আমাদের সায়েন্টিস্টরা বার করতে পারে, কারণ এই গবাদি পশুর এই ধরনের ব্যবহার বা যে পরিচালনা, সেটা তো আমরা কোনো পথে খুব একটা যেতে পারবো না। তা এই সায়েন্টিস্টরা যদি একটা, বা আমাদের যারা পলিসি মেকার, তারা যদি একটা, বা এনভায়রনমেন্টিস্ট যারা রয়েছেন, তারা এই ধরনের খাবারটার প্রতি জোর দেন, যে যাতে মিথেন প্রোডাকশনটা কম হয়। আচ্ছা, ওকে। আর আরেকটি প্রশ্ন, একটু মানে পাখির ব্যাপারটা, ডোমেস্টিক বার্ডস যেগুলো, সেই নিয়ে যদি আরেকটু আলোচনা হতো, কারণ তাদের থেকেও যেরকম পলিউশন জিনিসটাও আসছে, কিছু ক্ষতিও হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমরা তাদেরকে কিছুটা গৃহবন্দী করে রাখছি, যেটা ঠিক নয় আর কি। এটা নিয়ে রবীন্দ্রনাথেরও কবিতা আছে। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু পাখি কিন্তু আর কাঁচাতে পুরো বন্ধ হয়ে গেছে, সেই জন্য পাখির ব্যাপারটা রানিনি আমি এখানে। আচ্ছা, ওকে। না, তাও তো অনেকে হয়তো বলা যেতে পারে ইলিগালি ঘরে করছে, কেউ জানতেও পারছে না। এটা লুকিয়ে করছে, কিন্তু এটা বিক্রি বা মানে পালন করা তো পুরোপুরি একটা বন্ধ হয়ে গেছে, রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই ব্যাপারটা আমি আর দেখাইনি। ওকে, নমস্কার, খুব ভালো লাগলো আপনার এই আজকের আলোচনা। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাডাম।